বঙ্গবন্ধুকে ইতিহাস মুছে ফেলা যায় না, সংসদে প্রধানমন্ত্রী। জাতির পিতাকে নিয়ে আলোচনার বিশেষ প্রস্তাব। নিবন্ধনে ৮ দিনের মধ্যে নামজারি, মন্ত্রিসভার সিদ্ধান্ত, কমবে মামলা জট। থাইল্যান্ডের 7 কোম্পানির মালিক ক্যাসিনো সেলিম, ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ। রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত এসআই আকবর, কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার, পিবিআইয়ের কাছে হস্তান্তর। আদালতে যাওয়ার সিদ্ধান্তে অনড় ট্রাম্প, ফল মেনে নিতে মেলানিয়ার অনুরোধ, পরিকল্পনা গুছাচ্ছেন বাইডেন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদ আরও থাকছে: গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান বিশ্লেষকদের। বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধির জন্য বঙ্গবন্ধু আজীবন কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অধিবেশনে দেয়া বক্তৃতায় সংসদে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের সাধারণ প্রস্তাব ও উত্থাপন করেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত জাতিকে যখন পুনর্গঠন করছিলেন বঙ্গবন্ধু, ঠিক সেই সময় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির ষড়যন্ত্রে সপরিবারে হত্যা করা হয় তাকে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে হত্যা করেছে তা তো না। প্রধানমন্ত্রী বলেন, এটি আসলে ছিল বাংলাদেশকেই নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র। এরপর বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল বঙ্গবন্ধুর নাম। বাঙালিদের উপরে যে অত্যাচার নির্যাতন শুরু হলো, কিন্তু গত এক দশকেরও বেশি সময় ধরে জাতির জনকের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ হয়ে উঠেছে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে বঙ্গবন্ধুকে। ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ষড়যন্ত্রকারীরা। এ ঘটনাকে ইতিহাসের প্রতিশোধ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। ইতিহাস আসলে মুছে ফেলা যায় না, ইতিহাসও প্রতিশোধ নেয়। আজকে সেই নাম আর কেউ মুছতে পারবে না, ইতিহাসও মুছতে পারবে না, এটা হচ্ছে বাস্তবতা। মানুষ পক্ষে এটা সৌভাগ্য 2020 সাল আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি, এই পার্লামেন্টে আমরা আছি। এ সময় বঙ্গবন্ধুর ত্যাগ ও কর্মময় জীবন নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী। উত্থাপন করেন সাধারণ আলোচনার প্রস্তাবও। 2020 সালে জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক এবং কর্মময় জীবন ও দর্শনের উপর জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হোক। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরো আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্র হতো বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশ গড়ে তোলার জন্য মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে যারা আলাদা করে দেখার চেষ্টা করেছেন তারা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বলেছেন, আজকের বাস্তবতা এর সবচেয়ে বড় প্রমাণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনের স্মারক বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে জানতে হলে বাঙালি মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হতে পারে সেজন্য সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি সত্তা, একটি ইতিহাস। জীবিত বঙ্গবন্ধুর মতোই অন্তরালে বঙ্গবন্ধু শক্তিশালী। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এদেশের জনগণ থাকবে, ততদিন বঙ্গবন্ধু সকলেই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। মুসলিম সেবা সমিতি 1938 সালে শেরে বাংলা একে ফজলুল হক ও হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে বঙ্গবন্ধুর পরিচয় ঘটে এবং প্রথম পরিচয়ে তিনি নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। সোহরাওয়ার্দীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমেই রাজনীতিতে তার হাতেখড়ি। তারপর থেকে লেখাপড়া, রাজনীতি, জনসেবা যুগপৎভাবে চলতে থাকে। ভূমি নিবন্ধন ও নামজারি কার্যক্রমের সমন্বয়
প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে নিবন্ধন সংক্রান্ত মোকদ্দমা কমে আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। প্রস্তাব অনুযায়ী নিবন্ধনে ৮ দিনের মধ্যে নামজারি বিধান রাখা হয়েছে বলে জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ভূমি নিবন্ধন ও নামজারি কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অনুমোদিত প্রস্তাবের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, রেজিস্ট্রেশনের ৮ দিনের মধ্যে জমির নামজারির বিধান রাখা হয়েছে প্রস্তাবে। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে উনি আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে কিভাবে এই জমি রেজিস্ট্রেশন, মিউটেশন এগুলোকে আরও কমফোর্ট করা যায়, মানুষের যেন হয়রানি না হয়, মানুষকে যেন সময় এত না লাগে, কমপ্লেক্সিটির থেকে যেন বাঁচা যায়। এছাড়াও মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে টেকসই উন্নয়ন অভিষ্ট বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন 2020। একটা হলো রেজিস্ট্রেশনটা খুব ট্রান্সপারেন্ট হবে, 2 নম্বর মিউটেশন অটোমেটিক হয়ে যাবে, 3 নম্বর রেকর্ড অফ রাইট কারেকশন এটাও অটোমেটিক হবে। অ্যান্ড দিস উইল বি দ্য লায়াবিলিটি অফ দ্য এসিল্যান্ড যদি সে না করে। আগে কিন্তু বেঁচে যেত অনেক সময়, কারণ দলিল আসতো, নাই করতো না, অনেক ঝামেলা হয়তো, সে মিউটেশন করে রেখে দিত। বাংলাদেশে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের আঞ্চলিক অফিস স্থাপনের তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এটা একেবারে যুগান্তকারী একটা সিদ্ধান্ত বলা যেতে পারে। এবং আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। থাইল্যান্ডের 7টি কোম্পানির মালিক ক্যাসিনো কারবারি সেলিম প্রধান, আর সেখানকার ব্যাংক হিসাবেও 20 কোটি টাকার লেনদেন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রেও ব্যাংক হিসাব আছে তার। লাস ভেগাস থেকে কিনেছেন ক্যাসিনো চিপস। সেলিমের মামলা তদন্তে নেমে এসব তথ্যই পেয়েছে দুদক। তবে তার 61 কোটি টাকার উৎস এখনো মেলেনি। এর সুরাহা হলেই দেওয়া হবে অভিযোগপত্র। এরই মধ্যে সেলিমের সব সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দুদক। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। 12 কোটি 27 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের 27 অক্টোবর ক্যাসিনো কারবারি সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। ওই মামলার তদন্তে নেমে চাঞ্চল্যকর সব তথ্য পেয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। তথ্য অনুযায়ী শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডেও সম্পদ গড়েছেন ক্যাসিনো কারবারি সেলিম প্রধান। কেবল থাইল্যান্ডেই তার আছে 7টি কোম্পানি। ব্যাংকক ব্যাংক ও সায়েম কমার্শিয়াল ব্যাংকে 20 কোটি টাকা লেনদেনের তথ্যও মিলেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের জেপি মর্গান ব্যাংকেও আছে 2টি হিসাব। সেলিমের মোট ব্যাংক হিসাব অর্ধশত। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ক্যাসিনো খেলতেন সেলিম। দুদক বলছে সেলিমের 61 কোটি টাকার উৎস এখনও খুঁজে পাওয়া যায়নি। এর সুরাহা হলে শিগগিরই মামলার অভিযোগপত্র দেয়া হবে। সেলিম প্রধানের সকল সম্পদ জব্দ করা হয়েছে। থাইল্যান্ডে সেলিম প্রধানের গ্লোবাল ট্রেডিং, এশিয়া ইউনাইটেড এন্টারটেইনমেন্ট তথা হোম পাতায়া কোম্পানি লিমিটেড সহ 7টি কোম্পানির সন্ধান পাওয়া গেছে। ব্যাংকক ব্যাংক ও সায়েম কমার্শিয়াল ব্যাংক এর মাধ্যমে 20 কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য আমাদের কাছে রয়েছে। কত টাকা পাচার হয়েছে এ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেয়া, তদন্ত রিপোর্ট সাবমিট করা এবং মামলা পরিচালনার এই পর্যায়ে বলা সমীচীন হবে না। টাকা উদ্ধারের ব্যাপারে আমেরিকা এবং থাইল্যান্ড সহ কয়েকটি দেশে MLAR এর মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গত বছরের 30 সেপ্টেম্বর বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধান। পরে তাকে নিয়ে গুলশান অফিস ও বাসায় অভিযান চালায় র্যাব। গুলশান থানায় অর্থ পাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় কয়েক দফা সেলিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব ও সিআইডি। দুর্নীতির মামলায় দুদকও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে তাকে। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার 29 দিনের মাথায় গ্রেপ্তার হলো পালিয়ে যাওয়া বরখাস্ত SI আকবর হোসেন ভূঁইয়া। সোমবার দুপুরে সিলেটের কানাইঘাটের ডোনার সীমান্ত এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আকবরকে তদন্ত সংস্থা PBIর কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট খসরু রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন।
11 অক্টোবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নগরীর নেহারিপাড়ার যুবক রায়হানকে ধরে এনে নির্যাতন করে পুলিশ। পরে হাসপাতালে ভর্তি করা হলে মারা যায় রায়হান। এই ঘটনায় সাময়িক বরখাস্ত এসআই আকবর ওই দিনই সিলেট থেকে পালিয়ে যায়। সোমবার কানাইঘাটের ডোনা সীমান্তে খাসিয়াদের হাতে আটক হয় সে। এরপর খাসিয়াদের জিজ্ঞাসাবাদে সে জানায় গ্রেফতার এড়াতে ভারতে পালিয়েছিল। পাবলিক মারছিল, আমরা হাসপাতালে নিয়ে দিছি, কিন্তু ওখান থেকে সে মরে গেছে। তুমি কিতা লাগি বাকছে? আমি বাইরে আসছি যে বলছে সাসপেনশন করছে, অ্যারেস্ট করতে পারে, তো বলছে যে 2 মাস পরে ঠান্ডা হয়ে যাবে, 2 মাস পর ঠান্ডা হলে আবার গেলে এটা হ্যান্ডেল করা যাবে। আমি অন্য কোনো কারণে ভাগি নাই। সোমবার বিকেলে সিলেট জেলা পুলিশ সংবাদ সম্মেলন করে। এ সময় পুলিশ কর্মকর্তারা জানান আকবরকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা পিবিআই। আইন অমান্য করলে সে যেই হোক না কেন, সে যে সংস্থায় চাকরি করুক না কেন, তাকে আইনের দোরগোড়ায় সুপর্দ হতে হবে। এদিকে রায়হানের মা আকবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আকবরের বিচারটা কোর্ট পয়েন্টে ফাঁসির মঞ্চ সাজিয়ে সবাই তার জনতায় দেখবে, তখন কি এই রায়হানের আত্মা শান্তি পাবে, আমার আত্মা শান্তি পাবে। রায়হান খুনের ঘটনায় গ্রেফতার 3 পুলিশ সদস্য কারাগারে রয়েছে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতি। প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্বাচনের ফলাফল মেনে নিতে অনুরোধ করেছেন তার পরিবারের সদস্যরা, তবে নিজের অবস্থানে এখনও অনড় তিনি। সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা থেকে সরে আসেননি ট্রাম্প। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই কাজ শুরু করে দিয়েছেন জো বাইডেন। এরই মধ্যে মহামারী করোনা মোকাবেলায় কোভিড-19 টাস্ক ফোর্সকে নতুন তালিকা ঘোষণা করেছেন তিনি। ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প প্রশাসনের বেশ কিছু নীতি বদলে দেওয়ার পরিকল্পনা তার। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। সারা বিশ্ব জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেনে নিলেও পরাজয় স্বীকার করে নেননি ট্রাম্প, বরং নির্বাচনে ভোট চুরির অভিযোগ এনেই চলেছেন। এখন পর্যন্ত ট্রাম্পের প্রচার শিবির বা হোয়াইট হাউস থেকে জো বাইডেনের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে কোনো যোগাযোগ করা হয়নি বলে জানা গেছে, বরং আইনি পথে নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে নির্বাচনে পরাজয় মেনে নিতে ট্রাম্পকে অনুরোধ করেছেন তার স্ত্রী ও বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং তার জামাতা জ্যারেড কুশনার। এদিকে শপথ নিতে এখনো প্রায় 2.5 মাস বাকি থাকলেও কাজ শুরু করে দিয়েছেন বাইডেন। প্রতিশ্রুতি অনুযায়ী ঘোষণা করেছেন করোনা মোকাবেলায় টাস্ক ফোর্স। মনোনীত সদস্যদের কাছ থেকে ব্রিফ নিয়ে করোনা মোকাবেলায় পরিকল্পনা জানাবেন বাইডেন। এই তালিকায় রয়েছেন ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা রিক ব্রাইট। 20 জানুয়ারি শপথ গ্রহণের পর অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু নির্বাহী আদেশে সই করার কথা বাইডেনের। এর মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি, জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক পুনঃস্থাপন সহ ট্রাম্প প্রশাসনের বেশ কিছু নীতি পরিবর্তন গুরুত্ব পাচ্ছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আশাবাদ জানান, আগামীতেও 2 দেশের জনগণ ও সরকারের সম্পর্ক মাত্রা পাবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিশ্বাস ডেমোক্রেট সরকার বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় আগামী দিনগুলোতে অবদান রাখবে। বরিশালে দুর্নীতি মামলায় সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামাল সহ 5 জনকে 7 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া কামাল সহ 2 জনকে 1 কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ মহসিনুল হক এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত অপর 4 জন হলেন বরিশাল পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইসাহাক, সাবেক সহকারী প্রকৌশলী খান মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক উপসহকারী প্রকৌশলী আব্দুস সাত্তার এবং ঠিকাদার জাকির হোসেন। 1995-1996 অর্থ বছরের রাস্তা মেরামতে 39,50,000 টাকা আত্মসাৎ করেন আসামিরা। এ ঘটনায় 2010 সালে 11 অক্টোবর দুদক মামলা করেন। আদালতে 22 জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।
শেষ সময় প্রচারণায় জমজমাট ঢাকা 18 আসনের উপনির্বাচন। চলছে ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীদের ক্লান্তিহীন প্রচার। আওয়ামী লীগের প্রার্থী হাবিব আহসানের প্রতিশ্রুতি বিজয় হলে নির্বাচনী ইশতেহারের পুনর্বাস্তবায়ন। আর বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেনের অভিযোগ প্রচারে বাধা দিচ্ছে আওয়ামী লীগ। দীপু শিকদারের রিপোর্ট। ঢাকা 18 উপনির্বাচনের ভোট 12 নভেম্বর। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রধান দুই দলের প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থী হাবিব আহসান উত্তরা দক্ষিণখান এলাকায় প্রচারণা চালান। অংশ নেন দলের নেতাকর্মীরা। এ সময় জয়ের ব্যাপারে আশাবাদ জানান হাবিব আহসান। রাস্তাঘাটের যে সমস্যা, পয় নিষ্কাশনের সমস্যা, ড্রেনেজের সমস্যা, এটা আমি আমার প্রতিশ্রুতি দিয়েছি জনগণকে, আমার এলাকার সম্মানিত ভোটারদের। আর মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত আমার মা বোনেরা যাতে নিরাপদ থাকতে পারে, আমি ইনশাল্লাহ সেই চেষ্টাই করব। উত্তরা 9 নম্বর সেক্টরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে জনসংযোগ শুরু করেন বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। আমরা এই পর্যন্ত CSCর কাছে অনেকবার কমপ্লেন করেছি, কোনো কমপ্লেনে শুরু হয় না। প্রশাসনের কাছে অনুমতি নিয়ে আমরা প্রোগ্রাম করি, সেখানে প্রোগ্রাম করতে দেয় না। আমরা যেখানে রিফ্লেক্ট ফেস্টুন লাগাই সেখানেও তারা সেগুলো ছিঁড়ে ফেলে। উপনির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন ভোটাররা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। হতদরিদ্রের হার 10% নিচে নামিয়ে এনে ঢাকাকে বাংলাদেশের প্রথম দারিদ্র্যমুক্ত নগর হিসেবে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে-লুর তাপস। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ঢাকার প্রান্তিক ও হতদরিদ্রদের উন্নয়নে LIUPD প্রকল্পের অবহিতকরণ সভায় তিনি কথা বলেন। প্রকল্প বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। সকালে নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প LIUPCর কর্মকাণ্ড কাউন্সিলরদের কাছে তুলে ধরেন প্রকল্প কর্মকর্তারা। এতে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। শহরের দরিদ্ররা অনেকে সেবা থেকে বঞ্চিত উল্লেখ করে মেয়র জানান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শহরের পিছিয়ে পড়া মানুষদের জীবনমান এগিয়ে নেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই হতদরিদ্রের সীমা 10 ভাগের নিচে প্রথম শহর হিসেবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে কাউন্সিলরদের পূর্ণ সহযোগিতা চান ফজলে-নূর তাপস। এই কাউন্সিলর বৃন্দদের পূর্ণ সম্পৃক্ততা ছাড়া এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব না। আমরা চাই না আমাদের এই প্রকল্পের টাকা কোনো উই পোকাদের কাছে চলে যায়। প্রতিটি গ্রামে যাবে শহরের সেবা। তাই বসবাসের জন্য রাজধানীমুখী প্রবণতা পরিহার করতে রাজধানীর বাইরের মানুষের প্রতি অনুরোধ জানান মেয়র। গ্রামাঞ্চলে কেউ ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনারা দয়া করে আপনার বিভাগীয় শহরে যান, ঢাকা অভিমুখে আর না আসেন, তাহলে আমরা ঢাকাকে আরো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো। নতুন 18টি ওয়ার্ডের উন্নয়ন কাজ এগিয়ে নিতে এবং নারী ও শিশুদের কল্যাণে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান মেয়র তাপস। লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো বলে আমি আশাবাদী। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 6092 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে 115টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 14,042 জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে 1,683, নতুন 1,623 সহ সুস্থ হয়েছে 3,39,768 জন। করোনার মৃতের পরিসংখ্যানে শীর্ষে ঢাকা বিভাগ 52.20%। সবচেয়ে কম মৃত্যু ময়মনসিংহ বিভাগে 2.10%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 24,56,644 জনের। বাংলাদেশ সেনাবাহিনীর 4টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়েছে। বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্টে এই কালার প্রদান করেন GOC আর্টক লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ, OSP NDU PSC। স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা, দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান এবং বিবিধ প্রশিক্ষণ ও অপারেশনাল কর্মকাণ্ডে সাফল্যের স্বীকৃতিস্বরূপ রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। GOC আর্টক রেজিমেন্টাল কালার প্রাপ্ত ইউনিটসমূহকে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি বলেন,
কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত পতাকার মর্যাদা রক্ষা এবং দেশমাতৃকার যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারী ইউনিটসমূহকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে ছড়ানো হচ্ছে গুজব। ধর্মের অপব্যবহারে এক শ্রেণী মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এমনকি বিদেশ থেকেও গুজব রটানো হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ অবস্থায় ডিজিটাল মাধ্যমে গুজবের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিলেন আলেম ও নিরাপত্তা বিশ্লেষকরা। এরশাদ আলী ক্যামেরায়, আরও জানাচ্ছেন দীপু শিকদার। ঘটনাটা সাম্প্রতিক। ইসলাম অবমাননার গুজব ছড়িয়ে জুয়েল নামে এক ব্যক্তিকে প্রথমে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আর গত 2 নভেম্বর কুমিল্লা মুরাদনগরের সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়িয়ে ইউপি চেয়ারম্যান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের 6টি হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। দুটি ঘটনায় মামলা হয়েছে, গ্রেফতারও করা হচ্ছে আসামিদের। সম্প্রতি ফেসবুক, ইউটিউবে সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে নানা ধরনের গুজব রটানো হচ্ছে। দেশের বাইরে থেকে নানা ধরনের উস্কানিমূলক ভিডিও তৈরি করে ছড়ানো হচ্ছে। অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে, গুজব, ধর্মীয় উস্কানি ছড়াচ্ছে এরকম শতাধিক ফেসবুক আইডি আর পেজের উপর নজরদারি করা হচ্ছে। মামলার আসামি হয়ে তারা বিদেশে অবস্থান করছে এবং তারা দেখতেছে যে এখন আমার এটাই হলো একটা হাতিয়ার, যে আমি যদি একটা কথা লিখি এবং আমার কথাটা এটা প্রচার পাবে, প্রকাশ পাবে, এটা তাকেও যেভাবে হাইলাইট করা হলো, সে মনে করতেছে যে আমিও সরকার বিরোধী একটা ভূমিকা রাখলাম। এই সমস্ত আমরা আইডেন্টিফাই করেছি, আমার মতে সংখ্যাটা অনেক হবে, যেটা আপনার হয়তো শতাধিক হতে পারে। কঠোর অবস্থানে আছে ডিএমপিও। এই তথ্যের সূত্রটা কোথায় বা এটার আদৌ সঠিক হওয়া সম্ভব কিনা সেগুলো যাচাই বাছাই করা প্রয়োজন বলে মনে করি। এই ধরনের প্রোপাগান্ডা যারা চালাচ্ছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ধরনের অপপ্রচার জাতির জন্য হুমকি। ধর্মীয় উস্কানি সহ দেশ, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিশেষ করে প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, পত্রিকা উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উপর যে ভুয়া প্রপাগান্ডা চালাচ্ছেন, ভুল তথ্য প্রচার করছেন, এটি মোটেও গ্রহণযোগ্য নয়। সেনাপ্রধান এবং তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা প্রধানমন্ত্রীর প্রতি অবিচল আস্থা রেখে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতে দায়িত্ব পালন করে যাবে। আলেমরাও বলছেন, গুজব সমাজের ব্যাধি। যারা ধর্মের অপব্যবহার করে এই অপকর্ম করছেন তারা ইসলামী শত্রু বলে মনে করেন আলেম সমাজ। বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ মসজিদ। কোনো মসজিদের ইমাম কি কথা কি তার মিম্বর থেকে কি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছে অমুক জায়গায় এটা হলেই তুমি আগুন দিয়ে কি পুড়িয়ে দাও? কখনো কিন্তু করেনি। ইসলাম এটা অ্যালাউ করে না। ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে। কোরআনের দ্বারা প্রমাণিত, হাদিসের দ্বারা প্রমাণিত এবং আল্লাহর রাসূলের কথা থেকে বারবার সেটা প্রমাণ হয়। সঠিকভাবে যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান বিশ্লেষকরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এখনও পুঁজিবাজারের জন্য বড় বিস্ফোরা হয়ে আছে 12,000 কোটি টাকারও বেশি নেগেটিভ ইকুইটি। এজন্য বিদেশ থেকে বিশেষ তহবিল আনতে চান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তবে পুঁজিবাজারের ঋণ সংস্কৃতি নিয়ে নতুন করে ভাবার পরামর্শ বিশ্লেষকদের। মেহেদী হাসানের রিপোর্ট। পুঁজিবাজারে নগদ টাকায় লেনদেনের পাশাপাশি মার্চেন্ট ব্যাংক এবং অনেক ব্রোকারেজ হাউস শেয়ার লেনদেনে বিনিয়োগকারীদের বিভিন্ন অনুপাতে ঋণ দেয়। বাজারে বড় দরপতন হলে আইন অনুযায়ী প্রতিষ্ঠানগুলো ফোর্স সেল করে নিজেদের ঋণের টাকা সুদে আসলে বুঝে নেয়। ফলে এই ঋণ খেলাপি হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু 2010 সালে ধসের পর বিনিয়োগকারীদের আন্দোলনের মুখে ফোর্স সেল না করার আহ্বান জানায় নিয়ন্ত্রক সংস্থা। তারপরও ধস ঠেকানো যায়নি। এক পর্যায়ে শেয়ারের বাজার মূল্য বিনিয়োগকারীদের আসল অর্থের চাইতেও নিচে নেমে যায়, অর্থাৎ ইকুইটি নেগেটিভ হয়ে যায়। এর পরিমাণ বর্তমানে 12,000 কোটি টাকারও বেশি। এই নেগেটিভ ইকুইটি থেকে বাজারকে মুক্তি দিতে সম্প্রতি নতুন তহবিল যোগানের কথা ভাবছে বিএসইসি। তবে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ঋণ করে শেয়ার কেনাবেচার সংস্কৃতি নিয়েই নতুন করে ভাবতে হবে। লোন থেকে বেরিয়ে আসা না পর্যন্ত আপনি বাইরে থেকে আনেন আর যেখান থেকে আনেন, এটা ফরেন ফান্ড হোক, দেশি ফান্ড হোক, আবার যদি বাজারকে আমরা লোন নির্ভর করি, এই বাজার কোনো দিন দাঁড়াবে না। এটা দাঁড়ানোর কোনো স্কোপ নাই। যারা নিয়মিত ট্রেডের সাথে সম্পৃক্ত তারা কিন্তু
ট্রেডের জন্য, হ্যাঁ ঠিক আছে, হঠাৎ করে সে মনে করলো যে কোনো একটা শেয়ারে একটু ভালো পজিশন নেবে, সে 7 দিনের জন্য 15 দিনের জন্য, সেখানে সে মার্জিন ইউজ করলো। হয়তো 7 দিন 15 দিনের ইন্টারেস্টে কিন্তু সে খুব দুর্বল হয়ে যাবে না, কিন্তু যখনই আপনি একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে এই ঋণের সম্পৃক্ততা থাকবো, তখনই কিন্তু এটা রিস্কটা বাড়িয়ে দিচ্ছে আপনার। বিএসএসির তহবিল ঠিক কিভাবে ব্যবহার হবে তা এখনও স্পষ্ট নয়। তবে আগামীতে এ ধরনের বিপত্তির পুনরাবৃত্তি ঠেকাতে মার্জিন ঋণ বিতরণ ও আদায়ে প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ স্বাধীনতা চান বিশেষজ্ঞরা। এই ম্যানেজমেন্টটা থাকা উচিত, যিনি লোন প্রোভাইড করেন এটা তার উপরে, তার একান্ত ইচ্ছা সে কোনটাতে দিবেন, কোনটায় সে ঝুঁকি গ্রহণ করতে পারবেন, কোনটায় ঝুঁকি গ্রহণ করবেন না, কতটুকু পর্যন্ত ঝুঁকি গ্রহণ করবেন। আসলে আমি কাকে দিব কাকে দিব না, কোন ক্ষেত্রে কোন শেয়ারে দিব কোন শেয়ারে দিব না, এই ডিসিশনটা কিন্তু লেন্ডারের উপরে থাকলে, লেন্ডার যদি তার ইচ্ছাটা এক্সারসাইজ করতে পারে, তাহলেই কিন্তু এখানে ফান্ডের নিরাপত্তাটা থাকে। নেগেটিভ ইকুইটি থেকে পুঁজিবাজার মুক্ত হতে পারলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ সক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এক বছরের বেশি সময় পর হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টের জন্য বুধবার সাকিবের ফিটনেস পরীক্ষা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে প্রথম দিনের ফিটনেস পরীক্ষায় টিকে গেলেন মোহাম্মদ আশরাফুল সহ কয়েকজন ক্রিকেটার। বিস্তারিত সৌরভ ইমামের ক্রিকেট। এক বছরের নিষেধাজ্ঞা শেষ হলে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন সাকিব। এবার মাঠের লড়াইয়ে ফেরার অপেক্ষায় তিনি। নিয়ম অনুযায়ী সাকিব ফিটনেস পরীক্ষায় দিতে আসেন মিরপুরে। চেনা মাঠে সতীর্থদের সাথে কিছুটা সময় কাটান বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। সোমবার সাকিবের ফিটনেস পরীক্ষার কথা থাকলেও তা বুধবার হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতায় ক্রিকেটে ফিরবেন সাকিব। প্র্যাকটিস শুরু করছে সাসপেনশনের পরে, এসছে এবং ওর ফিটনেসটাও দেখা হবে, বুধবারে ওর ফিটনেসটা দিবে। তাড়াতাড়ি সব কিছু তো পাওয়া যায় না, আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিজেকে। ওয়েল এক্সপিরিয়েন্স প্লেয়ার, পৃথিবীর সেরা ক্রিকেটার, এবং খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নিতে পারবে এবং এই টুর্নামেন্টে ভালোই খেলবে আশা করি। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট ঘিরে শতাধিক ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নেবে বিসিবি। উত্তীর্ণদের নিয়ে হবে প্লেয়ার্স ড্রাফট। প্রথম দিন ফিটনেস পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। 2.5 মাস ধরে আমি ঢাকার বিভিন্ন জায়গায় প্র্যাকটিস এবং ম্যাচ খেলে বেড়াচ্ছিলাম, কারণ যে কোনো সময় শুরু হলে যেন আমি রেডি থাকতে পারি। সেই কারণে ব্যক্তিগত উদ্যোগেই অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলেছি, প্র্যাকটিস করেছি। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে অংশ নিচ্ছে 5টি দল। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পর দুটি প্রীতি ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছে বাংলাদেশ ও নেপাল। ম্যাচ দুটি হবে 13 ও 17 নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এই অভিযাত্রায় নেপালের বিপক্ষে ভালো পারফরম্যান্স দেখাতে চাইছেন বাংলাদেশ দলের প্রধান কোচ জেমিরে, আর নেপালও ভালো ফলের প্রত্যাশা করছে। পারভেজ খোকনের রিপোর্ট। সামনেই নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ। ভালো করার আশায় প্রস্তুতি হিসেবে কঠোর পরিশ্রম করছে জামাল ভুঁইয়ার দল। করোনা সংক্রমণের কারণে 7 মাস খেলা বন্ধ ছিল, তাই ফিটনেসের ঘাটতি পুষিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা অনুশীলন ক্যাম্পে। 24 অক্টোবর শুরু হয় জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। নেপালের বিপক্ষে শেষ 2 ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে 2 ম্যাচেই নেপালকে হারাতে চাইছে স্বাগতিকরা। If we play it, then we'll get as prepared as we can. We've got enough training time and hopefully we'll get some more games in before that match and get prepared. If we don't, then we'll just play the all games and then we'll see what happens after that. বাংলাদেশের বিপক্ষে খেলতে নেপালও মুখিয়ে আছে। প্রস্তুতির জন্য যথেষ্ট সময় মেলেনি দলটির। অনুশীলন শুরুর পর দলে থাবা বসিয়েছিল করোনা ভাইরাস। সবকিছু ভুলে মাঠের লড়াইয়ে মনোযোগ সফরকারীদের। Definitely, as being a football player or as being a participation of any tournament or any matches, we go for a win. Everyone loves to be winner, so we hope we can win. 19 নভেম্বর কাতার যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এর আগে সাফল্যেও স্বাক্ষর রাখতে চান তারা। কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের অভিযান। পারভেজ খোকন, 21 টেলিভিশন।
আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইতিহাস মুছে ফেলা যায় না, সংসদে প্রধানমন্ত্রী। জাতির পিতাকে নিয়ে আলোচনার বিশেষ প্রস্তাব। নিবন্ধনে 8 দিনের মধ্যে নামজারি, মন্ত্রিসভার সিদ্ধান্ত। কমবে মামলা জট। থাইল্যান্ডের 7 কোম্পানি মালিক ক্যাসিনো সেলিম, ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ। রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত, এসআই আকবর কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার, পিবিআইয়ের কাছে হস্তান্তর। আদালতে যাওয়ার সিদ্ধান্তে অনড় ট্রাম্প, ফল মেনে নিতে মেলানিয়ার অনুরোধ, পরিকল্পনা গুছাচ্ছেন বাইডেন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।